আপনি রাস্তায় প্রতিদিন একটা দোকানের সামনে পাড়ার কালো মিয়া বা টাইগারকে দেখেন। একদিন অফিস থেকে ফেরার পথে চোখে পড়লো না গোলের মুখে দোকানের সামনে বসে থাকা সেই কুকুরের প্রেজেন্স। তাকে কি মনে মনে কখনো খুঁজেছেন? জানালার কার্নিশে আসা কয়টা নাম না জানা পাখির কিচিরমিচির মিস করেছেন কখনো? কিংবা রাস্তায় পড়ে থাকা কোনো আহত বিড়ালের বাচ্চা মায়ের বকুনি সত্ত্বেও বাসায় এনে লুকিয়ে রাখা? এমন যদি হয়, একবারের জন্য যদি হয়, তবে এটাই স্বাভাবিক। আর এইটুকু মায়া মমতা অন্য জানগুলোর প্রতি যদি না থাকে তাহলে সেটা খুব খুব অস্বাভাবিক। কোনো এক অদ্ভুত কারণে আমরা খুব শক্ত হয়ে যাচ্ছি, আমাদের ফিলিংসগুলো ঠিক জায়গায় মনে হচ্ছে কাজ করছে না, আবার বিবেকও মনে হচ্ছে জায়গা মতো কথা বলছে না। আমরা নিরীহ জানগুলোকে কষ্ট দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছি বারবার, অথবা কোনো কিছু ধারই ধারছে না। আশেপাশের হাজার কোটি অসঙ্গতি দেখে আমার মনে হয়েছে যে আমি 1 ঘন্টার জন্য হলেও এই ইস্যুতে কথা বলবো, কথা বলতে চাই। এই উসিলায় যদি কেউ রিয়েলাইজ করেন, যদি কেউ একবেলা বাসার সামনের কুকুরটাকে এক বাটি ভাত বেড়ে দেন, সামারের চেয়ে উত্তাপ চারিদিকে আজকের কথা মনে করে কেউ যদি ছাদের কোনায় এক বাটি পানি রাখেন, ভাবতে দোষ কি, বরং তাতে সোয়াব কিন্তু পাওয়া যাবে। চারিদিকে ভালোবাসা ও ভালো লাগায় ভরে উঠবে। Today, I want to create a buzz regarding wider concern about the well-being of all animals around us. আমাদের আজকের আলোচনার বিষয় প্রাণীর প্রতি আচরণ ও মানসিক স্বাস্থ্য। সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছি আমি মেহজাবিন রিন্তি। পুরোটা সময় থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, আপনাদের পাশে। এবং আজকে আমরা স্টুডিওতে ইনভাইট করেছি দুজন স্বনামধন্য মানুষকে, পরিচয় পর্ব শেষ করে তারপর ফিরছি। আজকে আমার সাথে আছেন মোহাম্মদ জাহিদ হোসেন, মহাসচিব কেয়ার ফর পজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আপু ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। আজকে আমার মন একটু এক্সট্রা ভালো যে আমি আমার পছন্দের দুজন মানুষকে পেয়েছি। আজকে মন ভরে গল্প করব। জি অবশ্যই। এবং পরিচয় পর্বটা শেষ করে ফিরছি। এবং আমার সাথে আরও আছেন রাকিবুল হক এমএল, স্থপতি, চেয়ারম্যান, পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। সালাম। হাউস লাইফ কেমন যাচ্ছে? চলছে ভালো। বাচ্চা কাচ্চা সব ভালো আছে? সবাই ভালো আছে তাদের মতো করে। তাদের মতো করে। অনেক বয়সের অডিয়েন্স যেহেতু আমাদেরকে দেখেন, আমরা কিন্তু আদর করে আসলে আমাদের পেট যারা থাকে বা রাস্তায় কোনো কুকুরকে যদি প্রতিদিন খাওয়া দেই, আমাদের বাচ্চার মতোই বা সন্তানের মতোই কিন্তু ফিল করি। সো আমরাকে বাচ্চা, বাবু এগুলা বলি। এটা মানে ইট কামস ন্যাচারালি, এখানে ঢং বা ভনিতার কিছু নেই। যেহেতু অনেক বয়সের মানুষ দেখছেন, আমি এটা ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, বিকজ আজকে বারবার এই কথাগুলো আমার মুখ দিয়ে অ্যাটলিস্ট বের হবে। আমি শুরুতেই যদি একটু জাহিদ ভাইয়ের কাছে আসি। আপনাদের শুরুর গল্প সবাই জানে, এবং শুরুটা অবশ্যই যে নিঃস্বার্থ ভালোবাসা থেকে, এর উপরে আর কোনো কথা হয় না। না হলে এই স্টেপে, এই প্রসেসিংয়ে কেউ ঢুকেই না। আমরা আমাদের লাইফ, আমাদের চাকরি, আমাদের জীবন, আমাদের বিয়ে শাদী সব কিছু নিয়ে খুবই ব্যস্ত থাকবো, তাই না? তো এখান থেকে আজকে যেহেতু আমরা কথা বলছি প্রাণীর প্রতি আচরণ ও মানসিক স্বাস্থ্য, এইটা হওয়াটাই স্বাভাবিক ছিল, আমি শুরুতে বলেছি। কিন্তু আমরা অস্বাভাবিক কাজগুলো করছি বলে আজকে এখানে বসা, না হলে এই টপিক নিয়ে আমাদের বসতে হতো না। তো আপনার কেন মনে হয় যে ভাইয়া আশেপাশে অনেক মানুষ প্রাণীদের প্রতি, এক কথায় বলবো, অত্যাচার কেন করছে? তাদের মাথায় আসলে কি চলে? আমি যেটা স্বাভাবিকভাবে কাজ করতে করতে আমি যেটা জেনেছি যে আমাদের প্রত্যেক জনেরই আমাদের পার্সোনাল লাইফে অনেক প্রকার ফ্রাস্ট্রেশন কাজ করে। অফিসের ফ্রাস্ট্রেশন, তারপর হচ্ছে গিয়ে যারা মহিলারা আছেন তাদের বাসায় কোনো কারণে তাদের শাশুড়ি ওখান থেকে বা শ্বশুর বাড়ি থেকে তারা ফ্রাস্ট্রেশনের একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তো এই ফ্রাস্ট্রেশনটা হওয়াটাই, যখন ফ্রাস্ট্রেশনটা জমে তখন আমরা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে আমরা এই যারা উইক তাদের প্রতি, যারা বলতে পারে না, যারা আমাদের দেখা যায় যে আমাদের পোস্টেও নিচে, আমরা ওই ফ্রাস্ট্রেশনটা দেখা যায় বস থেকে ফ্রাস্ট্রেশন আসছে, আমি করি কি আমার জুনিয়রের উপরে আমি তুলে দিই, সেই ফ্রাস্ট্রেশনটা আমি ঝেড়ে আমি ক্ষান্ত হই। ঠিক তেমনি আমি এই জিনিসটা আমি দেখছি যে দেখা যায় যে কোনো কারণে তারা ফ্রাস্ট্রেটেড, তারা হয়তো বা ঠিকমতো খাবার পাচ্ছে না, যারা রাস্তায় যে কুকুর বিড়ালকে মারছে, বা কোনো কারণে তারা এডুকেশন পাচ্ছে না, তারা ঘুরে বেড়াচ্ছে, এরাই অনেক সময় দেখা যায় যে আপনার ওই ফ্রাস্ট্রেশনটা এই বোবা প্রাণীদের উপরেই তারা হচ্ছে গিয়ে আপনার তারা মেরে দিল, ইট মেরে দিল। সবচেয়ে সেফ প্লেস, তাই না? আমরা মানুষের সাথে কথা বলবো, তারা তো কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, এবং যদি কখনো কামড় দিয়েও বসে, প্রতিবাদ করেও বসে, দোষটা কিন্তু আরো বেশি তার উপরে, প্রাণীটার উপরেই যায়। আমরা তখন সবাই কি বলবো, পুরো সমাজ মিলে দাঁড়িয়ে যায় যে এটাকে এখানে রাখা যাবে না, দোকানের সামনে রাখা যাবে না, এই রাস্তায় রাখা যাবে না, খাওয়া যাবে না, বেল্ট কে বাঁধলো, এটা নিয়ে আমরা জিজ্ঞাসা করি। এবং আমরা তখন কি হয় যে পুরো সমাজ যখন দাঁড়িয়ে যায়, আমরা একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ি, বিকজ এই সংখ্যাটা কিন্তু খুব কম। এবং অনেকেই বলেন যে
আচ্ছা, আমি একটু ভাইয়ের কাছে আসবো। খুব কমন একটা ব্যাপার, যখনই আমরা ফেসবুকে কুকুর বিষয়ক কোনো পোস্ট দেই বা তার জন্য সাহায্য অনেক সময় তুলে আসলেই তাকে সাহায্য করছি, অথবা তাদের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি, তখন ঘুরে ফিরে একটা পাল্টা প্রশ্ন বা কমেন্ট আমাদের ফেস করতে হয়, মানুষকে নিয়ে নয় কেন? এই টাকাটা ভাই মানুষকে দিতেন, এই টাকাটা দিয়ে এতিমখানায় খাওয়াতেন। এই কথাগুলো খুব আসে। আপনি এর উত্তর অনেকবার কমেন্টে দিয়েছেন, দিয়ে থাকবেন, এটা স্বাভাবিক। আজকে অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলেন, কি বলবেন? আচ্ছা, এখানে আমি আসলে একটা এক্সাম্পল দিই। গত বছরে ফরেস্ট ডিপার্টমেন্ট গত বছর যখন একটা হাতিকে উদ্ধার করবার জন্য, এর আগের বছর হাতিকে উদ্ধার করবার জন্য তারা তাদের অভিযান চালাচ্ছিলেন বঙ্গবাহাদুরকে নিয়ে সম্ভবত। তো সেই সময় দেশে বন্যা হচ্ছিল। তো অনেক মানুষ কিন্তু বলছিলেন যে ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো কাজ নেই, এদিকে বন্যায় মানুষ মারা যাচ্ছে, তারা হাতি নিয়ে ব্যস্ত। এখন এখানে না আসলে কিছু বিষয় আছে, যেমন যার কাজ সে তার কাজটা করবেন ঠিকমতো, তাহলে তো দেশটা এগিয়ে যাবে, তাই না? তো এইখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করবেন হাতিকে উদ্ধার করা, এটাই স্বাভাবিক। তারা বন্যার্তদের জন্য যাবেন না, সেটা হচ্ছে সেকেন্ডারি হবে। তার ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, তারা যাবে বন্যার্তদের জন্য। তো এই জায়গাটা আসলে আমরা পরিষ্কার না যে আমরা যখন একটা কিছু বলছি আসলে সেটা বুঝে বলছি কিনা, বা এটা কি আসলে তার করবার কথা ছিল কিনা। আর প্রাণীদের জায়গাটা যেটা বলবো যে এটা একটা বাস্তবতা বাংলাদেশের মতো একটি দেশের জন্য, যেখানে মানুষ ক্ষুধার্ত থাকে, যেখানে মানুষের চাকরি নেই অনেক ক্ষেত্রে, এবং মানুষ নানান ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে তারা বঞ্চিত। সেখানে মানুষের একটা কমন সাইকোলজি কাজ করে যে আমি পাচ্ছি না, তাহলে আরেকজন কেন পাবে? সেই আরেকজনটা যদি হয় আরেকটি প্রাণী, তাহলে কিন্তু এটা আরো মানে স্বজাতি ছাড়িয়েও আরেকটা নিচে লেভেলে নেমে যাচ্ছে মানুষের কাছে। তো সেখান থেকে আসলে একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার, যেটা আমাদের যারা আমরা প্রাণী অধিকার কর্মী তাদের একটা দায়িত্ব হচ্ছে যে মানুষকে তার প্রয়োজনীয়তার জায়গাটা বোঝানো, যে প্রাণীর প্রতি আচরণটা ভালো হওয়াটা কেন আপনার জন্য, মানুষের জন্য এবং মানুষের সমাজের জন্য প্রয়োজনীয়। আমার মনে হয় যে আমরা গত 5 বছর ধরে অনেক কাজ করেছি, আমরা সমস্ত প্রাণীপ্রেমীরা বলবো যে আমাদের অ্যাচিভমেন্ট যেটা ভালো, মানে প্রোগ্রেসিভ, কিন্তু আমাদের যেটা ব্যর্থতা সেটা হচ্ছে মানুষকে আমরা এক ঘরে করে ফেলেছি অনেকটা, যেই জন্য মানুষ ভাবেন যে প্রাণীপ্রেমীরা হচ্ছে আলাদা একটি গোষ্ঠী আর আমরা হচ্ছে আলাদা একটি গোষ্ঠী। হ্যাঁ, এবং আমি তো এই প্রসঙ্গে বলতে চাই, যেহেতু আমার বাসায় 2টা কুকুর আছে, 4-5টা ছিল, নানা কারণে আমরাও ব্যস্ত থাকি, আমার প্রকৃতপক্ষে ওভাবে টেক কেয়ার করা হচ্ছে না, তো আমি এখন 2টা রেখেছি। তো আমার বাসার সামনে দিয়ে যখন লোকজন হাঁটছেন বা হেঁটে যাচ্ছেন দেখছেন, তো আমাদেরকে একটু অন্য চোখে দেখা হয়। যাদের মন বড় তারা ভালো চোখে দেখে যে ওদের আদর আছে পশুটার প্রতি, তার মানে ওদের মন ভালো, এটা একটা ভালো মনেরই লক্ষণ। আদারওয়াইজ আমি কেন একটা পশুকে ভালোবাসবো, এত টেক কেয়ার করবো? আবার অনেকে একটু অন্য চোখে দেখেন যে সেটা একটু নেগেটিভও। এটা কিন্তু অনেক সময় আমাদের ফ্যামিলির জন্য ভালো লাগে না, বা আমার পাপার সামনেও দেখা যাচ্ছে ওইটা নিয়ে কথা বলতে দাঁড়াতে আমি অতটা স্বচ্ছন্দ বোধ করি না, যেটা অন্য টপিক নিয়ে করি। এটা আমাদের জন্য একটা ব্যর্থতা যে আমরা কেমন সমাজ তৈরি করলাম আর কার মধ্যে আছি। আমি একটু জাহিদ ভাইয়ের কাছে আসবো যে আপনারা কেয়ার ফর পজে কাজ করছেন এবং ডগ লাভার্স গ্রুপ আছে, সেখানে সবাই সবার আনন্দ কষ্ট প্রবলেম সবকিছু শেয়ার করছে। এই যে গ্রুপটার কথা মাথায় আসলো, হ্যাঁ, ফেসবুক একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদেরকে। সেখান থেকে যদি আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা শুনি, যে মানুষের পরিবর্তন এসেছে, পজিটিভ কতটুকু, নেগেটিভ কতটুকু? আমি বলবো পজিটিভই, সো ফার পজিটিভ। কারণ আমরা যখন প্রথম তাকে 4 বছর আগে থেকে আমরা যখন কাজ আরম্ভ করি, তখন কিন্তু গুটি কয়েক মানুষই ছিলেন। এমিল ভাই ছিলেন, আমি, সৌরভ ভাইয়া, তারপর রাবিতা আপু, তারপর এরকম গুটি কয়েক জনের থেকেই কিন্তু এভাবে আমরা কাজটা আরম্ভ করি। তো তখন কিন্তু একটা পোস্ট আসলো, একজন মানুষ করলো কি যে না এখানে একটা কুকুর পড়ে আছে, একটা বিড়াল পড়ে আছে, একে কেউ উদ্ধার করেন। তখন দেখা যায় যে আমরা মিলেই হয়তো বা আমরা গেলাম, স্পটে গেলাম, রেস্কিউ করে এনে ট্রিটমেন্ট করলাম, তারপর হচ্ছে গিয়ে তার খাবার দাবার ব্যবস্থা করলাম, তার মেডিসিনের ব্যবস্থা করলাম, সুস্থ করে দত্তক দেওয়ার চেষ্টা করি, না হলে আবার আগের জায়গায় যে কমিউনিটিতে সে বড় হয়েছে সেখানে আবার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি, বন্ধাকরণ করে টিকা দিয়ে। তো এখন আপনি যদি আজ থেকে 5 বছর পর একবার এই যে 4.5 বছর পর আপনি যদি এখন কম্প্যারিজন করেন, এখন অনেক অ্যানিমাল লাভার্স, অনেক যারা সচেতন, যারা হচ্ছে গিয়ে অন্তত আপনারা আমরা না গেলেও দেখা যায় যে তারা গিয়ে উদ্ধার করে তারা হচ্ছে গিয়ে আপনার ট্রিটমেন্ট প্রোভাইড করছে, বা দেখা যায় যে অনেক সময় আমাদের হেল্প সিক করে, যেহেতু আমরা অনেকে এক্সপিরিয়েন্স থাকি তখন ওনারা আমাদের থেকে আমাদের ওপিনিয়ন নেন, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরা করে ফেলতেছেন। তারপর ভলেন্টিয়ার অনেক বেড়েছে। তো বেশ, আর আরেকটা জিনিস এদিক দিয়ে আপনি বলতে পারেন, এটা হচ্ছে গিয়ে খুবই ভালো দিকে এবং খুব
উন্নত হয়েছে। আরেকটা হচ্ছে কি, আমি যখন আগে আমরা কোনো এলাকায় যেতাম, এলাকায় গেলে যদি আমরা কোনো রেস্কিউ করতে যেতাম, তখন অনেক মানুষ অনেক কথা বলতো যে এইটা কেন, এটা মানুষ পড়ে আছে না কেন, হ্যাঁ দরকার কি, এই সেই। কিন্তু আমাদের কথা, আমাদের কাজ আমরা করি, আমরা উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু এখন হচ্ছে গিয়ে দেখা যায় আপনার রেস্কিউ করতে গেলে মানুষই হচ্ছে হেল্প করছেন, তারাই এগিয়ে আসে, তারাই দেখা যায় যে সিএনজি ঠিক করে দিচ্ছে, তারাই অন্তত পাশে দাঁড়িয়ে অন্তত একটা আফসোস করতেছে যে আরে কুকুরটা এইভাবে পড়ে আছে, বিড়ালটা এইভাবে হাত ভেঙে পড়ে আছে, তো এটা তো আসলে চিকিৎসা প্রয়োজন। আসলে আমাদের মাথায় মগজে একটা পরিবর্তন আনা শুরু হয়েছে, এবং আমরা এই জেনারেশনকেই এটা শক্তভাবে ভিতটা গড়ে দিয়ে তারপর যেতে হবে, না হলে আসলে আমাদের জায়গার কেউ নিতে পারবে না এবং সামনে খারাপ দিন দেখতে হবে। এই মুহূর্তে একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে। আমার একদমই ব্রেক টেক নিতে ভালো লাগে না, কিন্তু এই নিয়মের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। ফিরছি খুব তাড়াতাড়ি। ইউ আর ওয়াচিং ফার্মাসিস্ট জানতে চাই উইথ মেহজাবিন বিনতে। এই মুহূর্তে নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব তাড়াতাড়ি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকে আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, সাথেই থাকুন। প্রাণীর প্রতি আচরণ ও মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। মেহজাবিন বিনতি আছে আজকে আপনাদের সাথে। আমার সাথে আছেন দুজন স্বনামধন্য মানুষ। গল্পচ্ছলে আসলে কিছু ইনফরমেশন নিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমি একটু এমিল ভাইয়ের কাছে আসবো। আপনি একটু আগে কথা প্রসঙ্গে একটা কথা বলেছেন যে শুধু ভালোবাসা বা আবেগ তাড়িত হয়ে না, কিংবা গুটি কয়েক আমরা কয়েকজন মানুষ এই দায়িত্ব নিয়েছি এরকম না, আমাদের বেঁচে থাকার জন্য বা ইকোসিস্টেমটা সচল রাখার জন্য, কিংবা সমাজের সবার ভালোর জন্যই, প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের জন্যই এই প্রাণীগুলো আমাদের দরকার। এইটুকু আমরা এত পড়াশোনা করে আসার পর বুঝছি না। আমরা কিন্তু অনেক শিক্ষিত পিএইচডি করা মানুষও দেখেছি খারাপ ব্যবহার করছে। আমি একটা জিনিস বলি যে আমরা মানুষ বা পশুর উপকার করলাম না, আদর করলাম না, অপকার না করি, পাশ দিয়ে হেঁটে যাই, এইটুকু তো এক্সপেক্ট করতে পারি। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জাহিদের কিছু কথা বলে নিই যে আমাদের প্রোগ্রেসটা কতটুকু হয়েছে, যে গত এত বছরে আমরা যেটুকু কাজ করলাম। এখানে লয়ের একটা বিষয় বলে রাখা খুবই জরুরি। আমরা এখন যখন বসে কথা বলছি, আমরা কিন্তু 100 বছর পরের বাংলাদেশে বসে কথা বলছি অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জায়গা থেকে। কারণ এর আগের বাংলাদেশে আমরা 100 বছরের পুরনো একটা আইন নিয়েছিলাম, 1920 সালের আইন, যেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানিম্যাল ওয়েলফেয়ার আলোচনার বিষয়ে। তো এখন আমরা যখন কথা বলছি তখন নতুন একটি আইন অলরেডি ক্যাবিনেট পাস হয়ে গেছে, সেটা গেজেটেড হওয়ার অপেক্ষায় আছে এখন। তো এই অবস্থায় আমরা বলবো যে এটা আমাদের প্রাণীপ্রেমীদের একটি অর্জন। কারণ মাত্র হচ্ছে আপনার এই 5 বছরের মধ্যে একটা 100 বছরে যে আইনটি হয়নি, 5 বছরের মধ্যে সেই আইনটাকে ক্যাবিনেট পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে কিন্তু প্রাণীপ্রেমীদের অনেক আন্দোলন ছিল। এবং সরকারি জায়গায় স্তরে স্তরে এই কাজটা করা, সেখানে ধাক্কা দেওয়া, পুশ করা, যাওয়া, মিটিং করা, তাদেরকে বোঝানো খুব কঠিন। এখানে আপনার যেমন প্রাণীপ্রেমীরা প্রথমে কিন্তু এটা একটা সোশ্যাল মুভমেন্টের জায়গায় রাজপথে নিয়ে এলেন। আমরা সবাই মিলে যখন মানববন্ধন করলাম, এরপর আমরা র্যালি করলাম, তারপরে বিভিন্ন মামলা করলাম। এতে করে হলো কি যে আপনার প্রশাসনের টনকটা নড়ল, যে না এটা তো একটা ইস্যু মনে হচ্ছে। এখন এখানে আপনার প্রশ্নটায় আসি যে কেন আমরা আসলে বুঝতে পারছি না যে ওদেরকে আমাদের দরকার। তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যানিমেল লাভার এটা একটা শব্দ, এটা সেন্টিমেন্ট বা ইমোশনের বিষয়, কিন্তু প্রাণীকে থাকতে হবে, আমার সাথে কোএক্সিস্ট করবে, এটা কিন্তু এথিক্যাল ডিসিশন স্ট্যান্ড, তাই না? এখানে আপনি লাভার নাও হতে পারেন, ভালো নাই বাঁচতে পারেন, কিন্তু আপনি আপনার কোএক্সিস্টেন্সকে আপনি ইগনোর করতে পারেন না, এটা আপনার নৈতিক দায়িত্ব। সেই জায়গাটাকে কিন্তু বাংলাদেশের মানুষকে দাঁড় করানোর সুযোগ হচ্ছে এই ল দিয়ে। রাষ্ট্র এবার আমাদেরকে একটা পলিসি দিচ্ছে যে ওকে তোমরা এবার ফাইট করতে পারো এবং আমরাও তোমাদেরকে ব্যাকআপ দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আইন দিয়ে আপনি বাঁধতে পারবেন না যদি তার মূল্যবোধের জায়গাটা তৈরি না হয়। তো ওই যে আপনি শুরুতেই একটি কথা বললেন যে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে জন্ম হয় প্রাণীর প্রতি ভালোবাসা নিয়ে, কিন্তু একটি শিশু কিন্তু জন্মের পরে প্রাণীকে ভালোবাসে, কিন্তু কোন কারণগুলো তাকে আসলে বিতৃষ্ণা জন্মায়। এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা না বললেই চলবে না, তাহলে অন্যায় হবে যদি আমরা এই কথাটাকে না আনি। ডোমেস্টিক ভায়োলেন্স সবচেয়ে বড় একটি ইস্যু, মানুষকে ধীরে ধীরে প্রাণীর প্রতি কেন যে কোনো কিছুর প্রতি সহিংস করে তোলার জন্য। তো আমরা কিন্তু আমাদের চিত্রটা জানি, নারী ও শিশু নির্যাতন আমাদের দেশে কোন পর্যায়ে গিয়েছে, আমরা পরিবারের কলহ থেকে বড় হই, আমরা কি কি দেখে বড় হই সেটা কিন্তু আমরা জানি। তো সেখান থেকে কিন্তু একটি ভয়াবহ ব্যাপার যে আমরা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে, নিজে অ্যাবিউজের শিকার হয়ে সন্তানকে প্যারেন্টসরা মারেন,
এই যে এই পেটাপিটির যে আমাদের কালচার, সেটা থেকে কিন্তু আমরা এটা শিখি, যেখান থেকে কিন্তু আপনার পশ্চিমা বিশ্ব বের হয়ে আসতে পারেনি। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু কাজ করছি এখন, যে আপনার পশ্চিমা বিশ্বে এখন যে অবস্থা, ওরা কিন্তু নগর কাঠামোর জায়গা থেকে অনেক উন্নত, প্রযুক্তিগত জায়গা থেকে উন্নত, কিন্তু মূল্যবোধের জায়গায় কি উন্নত না। আমরা হয়তো ভাবি যে আমেরিকাতে কত ভালো ভালো আইন, ওরা কত কোলে করে রাখে, কিন্তু আমেরিকাতে কিন্তু প্রত্যেক বছর 2 মিলিয়নের বেশি প্রাণী নির্যাতনের শিকার হয়ে মারা যায়, এবং সেখানে রেপের ঘটনা অনেক ঘটে, যেটা আমাদের দেশে এখনো সেভাবে আসছে না। সো ওই জায়গাগুলোকে যদি আমরা সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসতে না পারি, যে তোমার সোসাইটির মূল্যবোধের জন্য এটা দরকার, এটা ছাড়া তোমার সোসাইটি পঙ্গু, তা না হলে মানুষকে আপনি ওই জায়গাটা, কোএক্সিস্টেন্সের জায়গাটা বুঝাতে পারবেন না। জাহিদ ভাইয়ের কাছে আসবো। একদম রিসেন্ট ঘটনা, যেখান থেকে আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু এটা নিয়ে বসবো আপনাদের সাথে অফিসিয়ালি, এবং সেই ঘটনা ঘটার পর আমি চিন্তা করলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বসবো। অনেক জায়গায় এটা নিউজে এসেছে যে চোখ না ফোটা ছোট একটা বিড়াল ছানার পেটের উপর ছুরি নির্মমভাবে চালানো করা হয়। এটার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। যারা দেখেননি, আমি জানি না আপনাদের দেখার শক্তি হবে নাকি। আমি যেটা করেছি, আই ওয়ান্টেড টু সি যে আসলে কী করেছে যার জন্য এত কথা, যার জন্য তারা কেস পর্যন্ত যাচ্ছে, লড়ছে। তখন আমি জাস্ট থাকে না যে বারটা টেনে টেনে দেখেছি, জাস্ট যেখানে দেখেছি ওই 1 সেকেন্ড আবার ক্রস করেছি। আমি পুরোটা দেখার আমার শক্তি হয়নি। অডিয়েন্স অনেকেই জানেন না, অনেক সিনিয়র সিটিজেনও আমাদের শোটা যেহেতু দেখেন, সেখানে যেটা হয়েছিল, একটা বিড়ালের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে কেটে কেটে ছবি পোস্ট করা হয় এবং ওখানে ক্যাপশন দেওয়া হয় আই লাভ ব্লাড, এবং ভাইয়ারা এটা নিয়ে সচেতন হয়েছেন। আমরা সবাই সচেতন আসলে, বাট আমাদের এরকম দৌড়াদৌড়ি করার মন মানসিকতা কয়জনের থাকে। তো আমরা অ্যাপ্রিশিয়েট করছি আপনারা এটা নিয়ে কাজ করছেন, দৌড়াদৌড়ি করেছেন এবং নিজেরা উদ্যোগ নিয়েছেন। জি, আমি আপনার মুখ থেকেই সরাসরি শুনবো। বিষয়টা হচ্ছে গত 20 তারিখ রাত্রে আমাদের ফেসবুক গ্রুপ, যেটা কেয়ার ফর পজ, আমরা সংগঠনও প্লাস আমাদের ফেসবুক ভিত্তিকও আমরা কাজ করি। তো সেখানে এক আপু, আমি নাম না বলি, সে হচ্ছে গিয়ে পোস্ট দিয়েছিল। তো সেই পোস্টটা এমন ছিল যে একটা মেয়ে কিভাবে পারে এই কাজটা করতে। তো পরে হচ্ছে গিয়ে আমি পোস্ট ডিলিট করে দিই। ডিলিট করেন, এটা পোস্ট অ্যাপ্রুভাল হলে আরও অনেক ছড়ায় যাবে। মূল যেই আপনার মূল মার্ডারার, আমি তাকে মার্ডারি, কারণ সে হত্যা করেছে, মার্ডারার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, সেই মার্ডারার, সে হচ্ছে গিয়ে সচেতন হবে এবং সে হচ্ছে গিয়ে আপনার পালিয়েও যেতে পারে। তখন আমি পোস্টটা ডিলিট করে আমি আপুকে মেসেজ দিই যে আপু ঘটনাটা কি। তখন সে বলল তার ফেসবুক প্রোফাইলে একটা আপু অ্যাড আছেন, নাম হচ্ছে গিয়ে ইশরাত জাহান মেহেজাবিন। তো সে হচ্ছে গিয়ে আপনার মাইডেতে সে কিছু পোস্ট দেয়। পোস্টগুলো হচ্ছে গিয়ে একটা বিড়ালের মগজ, তার চোখ, তার কিডনি, তার হৃৎপিণ্ড, তার নাড়িভুঁড়ি, তার স্কিন, এই সহকারে সে পোস্ট দেয় এবং খুব খুব আনন্দ করে যে না এই জিনিসটা করে সে খুব দেখাচ্ছে যে না আমি এই গর্ববোধ করছে যে না আমি এই কাজটা আমিও করতে পারি। তখন লাস্টে একটা এরপর আরেকটা ভিডিও ছিল, সেখানে হচ্ছে গিয়ে আপনার বিড়ালটার, ছোট একটা বিড়াল নিঃশ্বাস নিচ্ছে, চোখও ফুটে নেই, আল্লাহ তার এতই ছোট, আল্লাহ তার জবানও ফুটায় নেই, সেখানে সেই বাচ্চার উপরে সে ছুরি চালিয়ে দিচ্ছে, আপনার রক্ত বের হচ্ছে এবং পিছনে সাউন্ড আমরা শুনতে পাচ্ছি যে সে উল্লাস করে বলছে আই লাভ ব্লাড, রক্ত বের হচ্ছে। এই মানুষ যদি একটা বিড়াল ছানাকে মারতে পারে, সে 2 দিন পর সে মানুষকেও মেরবে। একটা বাচ্চা যখন বাচ্চাও বলতে পারে না, তখন সে তার হাতের কাছে বাচ্চা পেলেও বলবে যে আমি এতদিন তো একটা বিড়ালের উপর এক্সপেরিমেন্ট চালিয়েছি, মানুষ কাটলে না কেমন আনন্দ পাওয়া যায়। আপনাদের সাথে যখন কথা হয়েছে সে কিন্তু এই ব্যাপারটা মেনশন করেছে যে এর আগে সে সাপ ব্যাং কেটেছে, অনেক কিছু কেটেছে, তারপর তার ধারায় আর কি। তো ধারা যদি এইভাবে বহমান হতে থাকে, সামনে আসলে অনেক কিছু কাটতে পারে। আমি একটা জিনিস একটু বলতে চাই যে তার মাদের সাথে আপনাদের সরাসরি কথা বলেছেন, আমি ভিডিওটা দেখেছি। আসলে একটা বাচ্চার বড় হওয়ার পেছনে তার ফ্যামিলির অবদান যে কতটুকু, আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে কাজ করব, আমি মানুষের সাথে ব্যবহার কিভাবে করবো, আমি একটা প্রাণীর প্রতি আচরণ কিভাবে করবো, এটা আমাকে আমার বাবা মা শিখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে যাবেন, এবং এটা তার বহিঃপ্রকাশ। ইনফ্যাক্ট আমরা ফেসবুকে একটা কমেন্ট কি করছি, ওটা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেরই বহিঃপ্রকাশ। এই জিনিসটা না আমরা ভুলে যাই। যখন আমার বাচ্চা বেস্ট বলে আমি আমার বাচ্চার ভুলকে ঢেকে দিচ্ছি, এটা কখনো সলিউশন হবে না। এই প্রবলেমটা বুমেরাঙের মতো আপনার কাছে ছুড়ে আসবে। আমি এটা ছোট মানুষ হিসেবেই বলছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মা কিন্তু কাইন্ড অফ শাক দিয়ে মাছ থাকার চেষ্টা, যেটা যে
বুঝেনি এবং এক অমুক তমুক। পর্যায়ে হচ্ছে গিয়ে সে সেইটা স্বীকার করেছে, মাই হচ্ছে গিয়ে বাচ্চাটাকে তার মেয়ের কাছে তুলে দিয়েছিল খাটের নিচে একটা। আমরা যেরকম এমিল ভাই যেরকম বলেছেন কো এক্সিস্টেন্স, তো বিড়াল একটা হয়তো বা কোনো কারণে যারা যেখানে থাকেন ওখানে বিড়াল কোনো একটা বাচ্চা দিয়েছিল। সেইখান থেকে তার মা যখন দেখছে যে বাচ্চা দিয়েছে, মা তো হয়তো বা কোনো খাবার খুঁজতে যায়, খাবার খুঁজতে গিয়েছিল, তো বাচ্চাকে পেয়ে সে ফেলে দিচ্ছিল। তখনই হচ্ছে গিয়ে তার মেয়ে বলে, মা আমাকে দাও, আমি একটু এক্সপেরিমেন্ট করি। তো খুব খারাপ লাগে যখন সে স্বীকারোক্তি বলে যে আমি যখন কাটছিলাম আমার মাঝে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। এই বিষয়টাই খুব বেশি খারাপ লাগে। তারপর হচ্ছে তার মা তো হচ্ছে কি স্বাভাবিকভাবে একটা মা অনেক আমিও বলবো যে হয়তোবা ক্রাইম করতে যায়, মারা বলে যে না আমার মা আমার বাচ্চা করেনি, কিন্তু খারাপ তখনই লাগে যখন সে সবকিছু জানার পরও সে জেনেছে যে সে একটা গুনাহ করেছে, সে একটা মার্ডার করেছে, এরপরও সে বলে যে একটা বিড়ালের বাচ্চাই তো, আপনারা একটা বিড়ালের বাচ্চার জন্য আপনারা চলে আসছেন, রাস্তায় কত মানুষ মরছে সেখানে না গিয়ে। আগের জি জি, এবং সবচেয়ে আরো বড় বিষয় হচ্ছে উনি একজন অ্যাডভোকেট, উনি এই বিষয়ে জানেনই না। আমরা সাধারণ মানুষকে আমরা সচেতন করি, কিন্তু উনি একজন আইনের লোক হয়ে আইন বিষয়ে পড়াশোনা করে উনি আইন জানেন না যে প্রাণী হত্যা হচ্ছে গিয়ে আপনার জেল হতে পারে, আপনি জরিমানা হতে পারে, সেই আইনের বিষয়ে জানেন কথা না। নাইলে পরেই আসলাম। উনি একজন শিক্ষিত নারী, কয়েকজন বাংলাদেশের অ্যাডভোকেট বা লয়ার আছেন, সেখানকার মানুষে যদি তার বাচ্চাকে উনি এগুলো শিখান, এর থেকে দুঃখজনক আসলে কিছু হতে পারে না। আমি এই প্রসঙ্গে একটু আসছি, ব্রেক নিতে হবে, সরি ফর দ্য ইন্টারাপশন। ইউ আর ওয়াচিং প্রমিসেস জানতে চাই উইথ মেহজাব এন্ড রিন্তি। প্রাণীর প্রতি আচরণ ও মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলছি। ফেসবুকের অনেক ছোট ছোট ঘটনা আজকে উঠে এসেছে, যারা ফেসবুকে রেগুলার না হয়তো আমাদের সাথে একটু কম রিলেট করতে পারছেন, কিন্তু আজকে যেহেতু আমরা কথাগুলো বলছি, আশা করছি নেক্সট টাইম চোখ কান খোলা রেখে আমরা সচেতন থাকবো। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। মানব সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব আমরা বলি, আশরাফুল মাখলুকাত, এবং আমাদের অনেক দায়িত্ব আছে। দায়িত্বগুলো যদি নাও করি তাহলে অ্যাটলিস্ট কোনো জীবন বা জানমালের ক্ষতি না করি, এই ব্যাপারটাই ফোকাস করার জন্য আজকে এখানে বসা। আজকে আমরা কথা বলছি প্রাণীর প্রতি আচরণ ও মানসিক স্বাস্থ্য নিয়ে। মেন্টাল হেলথের জায়গার কথা আসি যখন আমরা এই ধরনের অসঙ্গতি দেখি। আমরা বলতে পারি সে সিক, আমরা বলতে পারি তার সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে, কিন্তু এগুলো থেকে উত্তরণ সম্ভব ছিল আগে থেকেই। তাকে যদি প্রপারলি গ্রুমিং করানো যেত বা মানুষের প্রতি ভালোবাসার ব্যাপারটা ভিতরে দেওয়া যেত, পশুর প্রতি যদি মায়াটা তৈরি করে দেওয়া যেত, কিংবা ফ্যামিলি যদি তার ব্যাপারে কঠোর হতো একটা খারাপ কিছু দেখে, তাহলে আজকে হয়তো বা এই ঘটনাটা ঘটতো না। তাদেরও কিন্তু এখন যেটা হচ্ছে মান সম্মান হানির একটা ব্যাপার এসেছে, এটা তারা কতটুকু গায়ে মাখাচ্ছেন আমি ঠিক জানি না। ভাই, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই প্রসঙ্গে আসলে আমি আবারও পশ্চিমকে মেলাবো, কারণ আমরা কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের বিচার বিভাগ, আমাদের অপরাধ বিজ্ঞানী যারা আছেন, আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে এই ইস্যুটাকে তারা এখনো পর্যন্ত একটি পর্যায়ে নিয়ে আসতে পারেননি। যেমন ধরেন যে আপনি যদি আমরা আমেরিকার দিকে তাকাই, যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, তাহলে তারা 2015 সালে কিন্তু একটি রিপোর্ট বের করেছে। এটা 25 বছরে তাদের গবেষণা, ডক্টর হ্যারল্ড এটা করেছেন। 50টি স্টেটের উপরে তারা যে প্রিজনার আছে তাদের উপরে তারা একটা সার্ভে করেছেন। এই সার্ভেতে দেখা গিয়েছে যে বেশিরভাগ আপনার রেপিস্ট এবং অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট যারা আছে, তারপর হোমিসাইডাল যারা আছে, সিরিয়াল কিলার, এদের সবারই 50% থেকে 90% পর্যন্ত চাইল্ডহুডে অ্যানিম্যাল ক্রুয়েলটি ছিল। এই রিপোর্টটা যখন পাবলিশ হয়, এবং আপনি শুনে বিস্মিত হবেন যে 1962 সালের আগ পর্যন্ত আমেরিকাতে ধরা হতো না যে প্যারেন্টসরা বাচ্চাদেরকে নির্যাতন করতে পারে, এবং একটি শিশু তার প্যারেন্টস বা পরিবারের সদস্য দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজ হতে পারে। এটা 1980 সালের আগেও তারা ধারণা করতে পারেনি। তাহলে আমাদের দেশটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমরাও কিন্তু পিতামাতা সন্তানকে মারবে, পেটাবেন, পিটিয়ে শুইয়ে ফেলবেন, আমরা কিন্তু এটা অভ্যস্ত, তাই না? তো সেই জায়গাটাই হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কারখানাটার মধ্যে হানা না দেন যে অপরাধী কোত্থেকে সৃষ্টি হচ্ছে, অপরাধীর সৃষ্টি হচ্ছে কিন্তু পরিবার থেকে, কারখানায় হানা দিতে হবে। সূতিকাগার কোথায়? অপরাধী তো অপরাধী হয়ে জন্মায় না, তো সে ধীরে ধীরে অপরাধী হচ্ছে। আমরা যেটা করছি, যখন সে গলা কেটে ফেলছে বা কাউকে গুলি করে দিচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে সে অপরাধী, কিন্তু এটা কিন্তু সুযোগ ছিল। এখানে একটু আমরা বিড়ালের ঘটনাটা যেটা আমরা জানি, 2016 সালে কিন্তু আমরা একটা মামলা করেছিলাম যে একটি ছোট বাচ্চা কুকুরকে সাভারে একটি ছেলে সে 54 বার চক্রাকারে ঘুরিয়ে আছাড় দিয়ে তাকে মেরেছে এবং ইউটিউবে তার চ্যানেলে
সাবস্ক্রাইব ভিডিওটা আবার করতে পোস্ট বলেছিল। করেছে। এটা কিন্তু খুবই ভয়াবহ ব্যাপার, কারণ সে নিজে ভাইরাল হতে চাচ্ছে এবং সে আরো ফলোয়ার তৈরি করতে চাচ্ছে যে তোমরাও এরকম করো এবং সাবস্ক্রাইব করো। এইখানে দেখেন যে আমেরিকাতে এরকম অনেক ঘটনা আছে। অ্যান্ড্রু গোল্ডেন নামে একটি বাচ্চা ছেলে, 11 বছর বয়স, সে শুট করে তার স্কুলে 15 জনকে মেরে ফেলেছিল। এর আগে সে শুটিং প্র্যাকটিস করতে হচ্ছে কুকুরের উপরে, সে শুট করে করে কুকুর মেরে ফেলতো। কিঙ্কেল নামে একজন হচ্ছে, সে হচ্ছে আপনার এই প্রত্যেকদিন 3টা করে প্রাণীকে তারা টর্চার করতো সে, এবং পরবর্তীতে সে 25 জনকে মেরে ফেলে। 15 বছর বয়সে কিন্তু সেই ঘটনাটা ঘটে। তো আমরা এই যে যেই দুইটা ঘটনার কথা বললাম, একটি বিড়াল এবং একটি কুকুর, এরা সবাই কিন্তু কিশোর বয়সী। আমরা হয়তো বা আইন করছি, প্রত্যেকটি অপরাধী কিন্তু মানসিকভাবে ডিসঅর্ডার, কিন্তু তাই বলে তো আইন তো তাকে ছেড়ে দিবে না। আইন তার কাজ করবে, আবার তাকে সংশোধনের জন্য কিন্তু সমাজবিজ্ঞানী যারা আছেন, অপরাধ নিয়ে কাজ করেন মনোবিজ্ঞানী যারা আছেন, এবং পরিবার, তাদেরকে কিন্তু এডুকেট করতে হবে। এরকম ব্যাপারটা আসলে কখনোই না, কোনো ক্ষেত্রেই না যে ওয়ান ফাইন মর্নিং আমি ঘুম থেকে উঠলাম আর ডিসাইড করলাম আজকে আমি মার্ডারার হব, আজকে আমি ড্রাগ অ্যাডিক্ট হব, আজকে আমি একটা খারাপ কাজ করব। এগুলো আসলে স্টেপ বাই স্টেপ আমরা আসছি, এবং এগুলো অনেক সিমটম আমরা নিজেদেরকে দেই, দেখাই, ফ্যামিলিকে দেই, কাছের মানুষজনদেরকে দেই। তখনই জিনিসটা ধরে ফেলাটা খুব ইম্পর্টেন্ট, এবং ওটা নিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট। মানসিক স্বাস্থ্যের কথা আসছে জাহিদ ভাই, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি সারাদিন বাইরে কাজ করছি, ব্যস্ত থাকছি, আর অনেক কিছু নিয়ে ব্যস্ততা, বাট যখন আমি বাসায় যাচ্ছি, ফ্যামিলি মেম্বার তো আছে এবং তারাও আমার ফ্যামিলি মেম্বার। আমার যে দুটি বাচ্চা আছে, ব্লেক আর পুচু, ওদের দুজনের নাম, জার্মান শেফার্ড আর স্পিটজ, আমি ওদের নিয়ে খেলাধুলা করে যে রিফ্রেশিং টাইমটা পাই, যে শান্তি পাই, এটা অনেক জায়গায় টাকা খরচ করেও হয়তো বা পাই না। সেটা আমি আমার জায়গাটা হয়তো বা খুঁজে নিয়েছি, এবং এখানে বলতে দ্বিধা নেই, যখন আমার খুব খারাপ টাইম ছিল লাইফের, আমি খুব ডিপ্রেস থাকতাম, ওরা আমাকে হেল্প করেছে ডিপ্রেশন কাটাতে, বা একটা খারাপ কাজে না যেতে, কিংবা একটা খারাপ বন্ধু সার্কেলের মধ্যে সঙ্গে না মিশতে। এগুলা থেকেও তো অনেক কিছু বোঝার আছে, শেখার আছে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন, এই যে মেন্টাল হেলথের ব্যাপারটা? দেখেন, আমাদের মা বাবা দেখেন, তারা কিন্তু গ্রামগঞ্জে যারা বড় হয়েছে, তারা কিন্তু এই গরু, ছাগল, কুকুর, বিড়াল এর মাঝেই কিন্তু বড় হয়েছে। এবং এখন যারা এই যে আমরা নতুন প্রজন্ম, আমরা বিল্ডিং এ আমরা জন্ম নিচ্ছি, আমাদের আশেপাশে আমরা কুকুর বিড়াল দেখলে আমরা তাড়িয়ে দিচ্ছি, আমরা দেখারও সুযোগ পাচ্ছি না, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার কোনো সুযোগ, কোনো প্রকার কিন্তু আমরা কুকুর বিড়ালের সাথে ইন্টারঅ্যাক্ট করতেও পারছি না। যাও করতে পারছি, মা বাবা বলে এই কামড় দিবে, এই যে ভীতিটা ছোটবেলা থেকেই কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথায়, যে কুকুর ধরলেই হচ্ছে গিয়ে আমাকে কামড় দিবে। তো তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা ফোবিয়া ক্রিয়েট হয়ে যায়। সে হচ্ছে গিয়ে আপনার কুকুর ধরতে যাবে না, সে কুকুর পাশ দিয়ে গেলে সে দেখবেন যে 2 হাত দূরে সরে যায়। এই ফোবিয়াটা কিন্তু মানে আপনার এই পরিবার থেকেই কিন্তু ক্রিয়েট হয়, এমন না যে সেই ফোবিয়া নিয়েই সে হচ্ছে জন্মাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যেরকম বলেছেন যে হ্যাঁ, প্রাণীদের সঙ্গে মিশলে আপনি যেরকম ডিপ্রেশন কাটিয়েছেন, আমারও লাইফে এরকম একটা সময় গিয়েছিল। এবং আমি আমার মায়ের একটা আপনার এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আম্মু কোনো একটা কারণে তার মন খুব খারাপ ছিল। আমরা সন্তান কেউ তখন কাছে ছিলাম না, আমি আমার পেশাগত কারণে দূরে ছিলাম। একটা বিড়াল আম্মুর পাশে এসে চুপচাপ করে বসে সে হচ্ছে আম্মু দিকে এভাবে তাকাচ্ছে। তো মানুষ তো বলে যে আরে এরা তো বুঝে না, এদেরকে তাড়িয়ে দেয়, এদের মধ্যে মানুষ মনে করে এদের মধ্যে কোনো ফিলিংস নেই, এরা আমাদের কোনো দুঃখ কষ্ট বুঝে না। তখন আম্মু হচ্ছে গিয়ে সে বুঝতে পারে যে সে তাকে সান্ত্বনা দিচ্ছে, সে দিক থেকে তখন হচ্ছে গিয়ে তাদের প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল। তো এই জিনিসটাই দেখেন যে আমরা তো কুকুর বিড়ালের সাথে কোনো ইন্টারাকশন করছি না, আমাদের নতুন প্রজন্ম যারা, ইভেন কি স্কুল কলেজেও আমরা যখন হিউম্যান এডুকেশন করতে যাই, হিউম্যান এডুকেশন করতে গেলে তাদের যখনই তারা শুনে আমরা কোনো একটা আমরা এই বিষয় নিয়ে আমরা বাচ্চাদের মাঝখানে আমরা সচেতনতা ক্রিয়েট করব, তখন তারা হচ্ছে কি যখনই কুকুর বিড়ালের কথা শুনে তাদের প্রথম শর্তটাই থাকে কুকুর বিড়াল আনা যাবে না। যতই হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি, আমরা ইন্টারাকশন করাতে চাচ্ছি, তো তখনই হচ্ছে আমরা বলে দিই যে না, এটা ভ্যাকসিনেটেড, ও হচ্ছে গিয়ে আপনার সুন্দর, ওকে ভালোভাবে রাখা হয়েছে, ওখান থেকে আমরা আনছি, এমন না যে ও ক্ষতিকারক। তখনই হচ্ছে তারা আমাদেরকে শর্ত দিয়ে দেন, না আনা যাবে না। আমরা চেষ্টা করছি নতুন প্রজন্মের সাথে তাদের ইন্টারাকশনটা করে দেওয়ার, কিন্তু সামাজিক বাধার কারণে আমরা সেটা অনেকভাবে আমরা আগাতে পারছি না। সামাজিক বাধার কথা যেহেতু আসলো, এবং ঘরে ঘরে একটা বাধা আছে, যেমন আমার বাসার কথাই আজকে আমি খুব মানে ওপেন হয়ে সবকিছু বলছি। আমার বাসায় যেমন নিয়ম আছে যে আমি ওদেরকে আমার বেডরুমে আনতে পারবো না, নামাজের একটা ব্যাপার থাকে, ধর্মীয় একটা ব্যাপার থাকে, তো আমি এটা যেমন এগ্রি করেছি বা মেনে নিয়েছি। কিন্তু তার বদৌলতে আমি যেটা পাই যে আমার মা প্রথম দিকে ওদেরকে অত বেশি পছন্দ করতো না, মানে ওকে তোমার শখ তুমি পালো,
কিন্তু এখন আমি যেই বাসা থেকে চলে আসলাম, আমার মা কিন্তু তার রান্নাটা করে, আমার মা কিন্তু তার খবরটা নেয়। অনেক সময় আমি ব্যস্ত, মা বলছে ও আজকে 2বার হাঁচি দিল, ঠান্ডা লাগলো নাকি? তো দেখেন এটা একটা বাচ্চা পালার মতো অবস্থা, ওই ভালোবাসাটা তৈরি হয়। তো আমাদের না সময় সুযোগটা দিতে হবে। আমরা মানুষকে ভালোবাসার জন্য তো 10বার চিন্তা করি, অনেকগুলো স্টেপ বাই স্টেপ যাই। তো এই বোবা প্রাণীগুলো যখন আসলে নিঃস্বার্থভাবে এতগুলো কাজ করে, আমাদের বাবা মা ছাড়া তো কেউ আমাদের জন্য নিঃস্বার্থভাবে ভাবে না। আর যদি কেউ ভাবে, সেটা আপনার বয়ফ্রেন্ড না, সেটা আপনার হাজব্যান্ড না, সেটা আপনার ওয়াইফ না, সেটা আপনার ভাই বোনও না। এটা খুব মানে কড়া একটা সত্য কথা, শুনতে খারাপ লাগলেও ওই প্রাণীগুলো ভাববে। তো ওই নিঃস্বার্থ ভালোবাসা যেদিন ফিল করবেন, আমার মনে হয় যে ওই দিন এত সমস্যা অসঙ্গতি থাকবে না। আমি এমিল ভাইয়ের কাছে আসবো, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই প্রসঙ্গে আসলে কথা শুনতে শুনতে যাই দিন আমার বাসার কথা মনে পড়ছে। তো হয় না যে অনেক সময় খুনসুটি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তো আমার ওয়াইফের সাথে আমার অনেক সময় খুনসুটি বাঁধে, কিন্তু সেটা না বেশি দূর বাঁধতে পারে না। যখনই আমরা শুরু করতে যাব, ওরা কিভাবে যেন আমাদের মাইন্ডে রিড করে ফেলে যে আব্বুর এক্সপ্রেশন তো ভালো লাগছে না, তখন তারা হুড়োহুড়ি শুরু করে এবং একবার ওকে একবার আমাকে এরকম করে ধাক্কাধাক্কি করে। তো এই যে একটা বিষয় এবং আমরা হেসে দিই, এটা তো আমি মনে করি যে ফ্যামিলির হেলথ, মেন্টাল হেলথ অনেক ভালো থাকে, এনভায়রনমেন্ট ভালো থাকছে, আমরা ওদেরকে জড়িয়ে ধরছি আবার। তো সেটি থেকে দরকার আছে। কিন্তু এই যে সামাজিক বাধা, আমরা কিন্তু প্রচুর মেসেজ পাই এবং আমরা রিপোর্ট পাই যে বাড়িওয়ালা রাখতে দিবেন না, অথবা বাড়িওয়ালা পালেন ভাড়াটিয়ার ভাড়া থাকবেন না, এই বাড়িতে থাকবো না। হ্যাঁ, এই সিচুয়েশনটা থেকে বের হতে না পারলে, মানে পেট বা পোষা প্রাণী অথবা আমার বাসায় যে আমার কম্প্যানিয়ন, তাকে আমার রাখার জন্য কিন্তু আগে পরিবেশ তৈরি করতে হবে দেশের। আইন পাস হচ্ছে, এটা একটা ভালো দিক। তাহলে আমি আমার বাসার ভিতরে যে আছে তার প্রতি আমি রেসপন্সিবল থাকবো, বা তাকে তার অধিকারটুকু দেওয়ার জন্য সচেতন থাকবো। আরেকটি হচ্ছে যে ভাড়াটিয়ারা কিভাবে আসলে তাদের প্রেমিসের মধ্যে রাখতে পারেন, তাদের ফ্ল্যাটে রাখতে পারেন, কি পদ্ধতিতে রাখা উচিত। মানে সে ছেড়ে দিয়ে রাখলেন, এরকম অনেকে আছেন যে তার বিড়াল বাইরে যায়, বাইরে গিয়ে অন্যের বাসায় গিয়ে পটি করেন। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু আরবান একটা কালচার না। সো এই জিনিসগুলোর এডুকেশন দরকার আছে। ব্যাটে বলে সবকিছু যখন মিলে যাবে, তখন আমরা আসলে শান্তিতে সবাই এখানে থাকতে পারবো। খুব সত্যি। আর একটা ব্রেক নেওয়ার সময় চলে এসেছে, আমি ফিরছি খুব তাড়াতাড়ি। দুনিয়ার প্রত্যেকটা জান, প্রত্যেকটা জিনিসের প্রতি যদি একটু মায়া বা আদর করে তাকাই, ভাল লাগবে। কিন্তু দেখবেন যে আল্লাহ অনেক নিয়ামত আমাদের চারদিকে ছড়িয়ে দিয়েছেন। তো ওখান থেকে আপনি আসলে স্যাটিসফ্যাকশন নেবেন, ভালো লাগা নেবেন নাকি মন্দ লাগা নেবেন, এটা কিন্তু পুরোপুরি আমার উপরেই ডিপেন্ড করে। এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি। এই বিষয়ে আরো বেশ কিছুক্ষণ ধরে কথা বলবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। মেহজাবিন বিনতি আছে আজকে আপনাদের সাথে। প্রাণীর প্রতি আচরণ আর মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলছি। এমিল ভাইয়ের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া মিটিয়ে দিচ্ছে ওই বাবুগুলো, যে কুকুরগুলোকে আপনি পালছেন। এদিকে আপনার মায়ের মন ভালো করে দিচ্ছে, এদিকে আমার ডিপ্রেশন কাটিয়েছে, এখন আমি মাশাআল্লাহ সুস্থ, ভালো, খুবই ভালো লাইফ কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। এগুলো থেকে দেখেও তো আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি এবং মানুষকে জানাতে পারি, এবং মানুষকে জানানোর জন্যই আজকে আমাদের এখানে বসা। আমি এমিল ভাইয়ের কাছে যদি আরেকবার একটু আসি, ভালো জায়গায় দেওয়ার পরও তো মনটা আগুপাকু করে, এটা কেমন কথা? তো এ নিয়ে আসলে আপনাদের কোনো প্ল্যান তো অবশ্যই আছে, আপনারা চেষ্টা করছেন, কোনো অগ্রগতি বা কিছু, কিংবা অনেক সময় এরকমও কিন্তু করা যেতে পারে যে বাড়িওয়ালা যারা আছেন তাদের সাথে কথা বলা, তাদের সাথে মিটিং করা, বা তাদের সাথে একসাথে হয়ে একটা কমিউনিটির মধ্যে কাজ করা। What is your plan? এটা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ একটা কমপ্লেক্স সিচুয়েশন। তো এখানে আপনার ধর্মীয় বিষয় থাকে, কোনো বাড়িওয়ালা ধর্মীয় ইস্যু তোলেন, কোনো বাড়িওয়ালা তোলেন যে আমার ভালো লাগে না, আমার বাড়িতে আমি দিব না, যেহেতু ভাড়াটিয়ার ওই অধিকার নিয়ে আসলে কোনো আইন আছে কিনা আমরা এখনো পরিষ্কার না, আমি আসলে একটু ঘাটাঘাটি করছি। কিন্তু আমরা যেটা করেছি যে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছি অনেকগুলো। গত 2 বছরে আমরা প্রায় 5টা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এর মধ্যে কতগুলো হাউজিং সোসাইটি আছে যাদের আবেদন বা যাদের যে অর্ডারগুলো ছিল সেগুলো খুবই অমানবিক এবং অযাচিত। যেমন তাদের এই একটা বড় হাউজিং 5-6টা বিল্ডিং আছে, তার এলাকার মধ্যে কোনো বিড়াল থাকতে পারবে না। এটা তো হতে পারে না, কারণ আমাদের শহরটা এমন যে আমরা সমস্ত প্রাণীকে নিয়ে থাকি। আমার আকাশের দিয়ে কাক উড়ে যাবে, কাক উড়ে যেতে সে ওখানে বিষ্ঠা ফেলবে আমার ছাদের উপরে, আমি তো সেটা মাইনাস করতে পারবো? আমি যত দামি টাইলসই লাগাই না কেন, সেটা কিন্তু আমি পারছি না। এটা উচিত না। হ্যাঁ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এই যে সহনশীলতার জায়গাটা তৈরি নাই, এরকম অনেক রিপোর্ট আসে। আমরা যেটা করে লিগ্যাল নোটিশটা পাঠিয়ে দিই, তখন তারা বুঝেন যে ও আচ্ছা, এটা দেখে আমেরিকার মতো, এরকম ভাবেন। হ্যাঁ, যে আচ্ছা, যেই মানুষটা আমাদের দেশে থেকে এই অর্ডারটা দিচ্ছেন, সেই মানুষটা যখন কানাডায় যান, তখন কিন্তু তার প্রতিবেশী কুকুরকে দেখলে সে চিন্তা করে যে ওকে নাম ধরে ডাকতে হবে, কুকুর বলা যাবে না, কারণ সে তো সন্তানের মতো দেখে। সে কিন্তু ওইখানে সবকিছু প্র্যাকটিসগুলো সে মেনে চলেন, কিন্তু দেশে আসার পরে তিনি আবার তার রূপটা ধারণ করেন।
তো এটা নিয়ে আমাদের ধরে বেঁধে শেখানোটা খুব দরকার। রাইট, এটা নিয়ে যদি প্ল্যানিং এর কথা বলেন তাহলে ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আপনি ইমোশনাল জায়গাগুলোতে কথা না বলে সায়েন্টিফিক জায়গাগুলোতে কথা বলা জরুরি। ডাক্তাররা যদি বলেন যে পেট পালতে পারবেন, কিন্তু তার কিছু নিয়ম আছে, ভ্যাকসিনেশন করা, ডাক্তার রেগুলার চেক আপ করানো, ডাক্তার দেখাতে হবে, এগুলো মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাইরে হাঁটাতে হবে। যদি এগুলো আমাদের দেশে সমস্যা, ছাদে হাঁটাতে নিয়ে যাবেন, ওখানে বাচ্চারা খেলে ওরা বিরক্ত হবে, গার্জিয়ানরা। গ্যারেজে হাঁটাতে পারবেন না, রাস্তায় হাঁটাতে পারবেন না, কারণ দেশি কুকুর যারা আছে তারাও একটা টেরিটরি নিয়েই থাকে সেখানে। তো এরকম নানান সিচুয়েশনের মধ্যে দিয়েই কিন্তু আমরা এটাকে গ্রো আপ করে যাচ্ছি। সো সমাধান এটাই যে আমাদের সবাইকে মিলে আসলে এডুকেশনের দিকে এখন আগাতে হবে। বিভিন্ন লেয়ারে লেয়ারে কিন্তু আপনার এই শিক্ষা ব্যবস্থা দরকার। হ্যাঁ, জাহিদ ভাইয়ের কাছে আসবো। আপনি যখন সংগঠন শুরু করলেন কিংবা এখনো কাজ করছেন, একদম পার্সোনাল কোয়েশ্চেন করতে যে বাবা মা শুরুর দিকে আসলে আপনার সাপোর্টটা কেমন ছিল? এরপর আমি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস এখনো জানি না, হ্যাঁ, থাকে না কোনো জীবন সঙ্গী যখন আসছে বা গার্লফ্রেন্ড আসছে বা খুব কাছের বন্ধু, সবাই যে কুকুর ভালোবাসবে, বিড়াল ভালোবাসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কিন্তু একটা পরিবর্তন মানে ছুঁয়ে ছুঁয়ে দিতে পারি আশেপাশে। তো আপনার জার্নিটা কেমন ছিল প্রসঙ্গে? প্রথমে তো আমরা হচ্ছে কুকুর যেটা ছিল, সৌরভ ভাইয়া যে আমাদের দুজন ফার্স্ট রেস্কিউ বস্কো সিজার, ওদেরকে তো ভাইয়া রেস্কিউ করে বিল্ডিং এর ভিতরে রাখলো। তো ওই ভাই যে বললেন ভাড়াটে মালিক পক্ষ হয়েও দেখা যায় যে ভাড়াটেদের কথা শুনতে হয়। তো ভাইয়া হচ্ছে ভাড়াটেদের অনেক কথা শুনলো। এরপরে হচ্ছে ঠিক আছে, ধর্মীয় কারণে বিভিন্ন বিষয় আমরা ওদেরকে ভিতরে আনতে পারিনি, বাইরেই ছিল। আমাদের ইচ্ছাই ছিল যে ওরা কমিউনিটি ডগ হিসেবে বড় হোক। তো বিড়াল তো আর আমি দেখা যায় যে ঘরে নিয়ে আসি। তো আমাদের প্রথম বিড়াল নাম হচ্ছে নাডু। তো ওকে এক মেয়ে গলায় রশি বেঁধে মানে ওর উপরে লাফাচ্ছিল আর কি, তখন সেই মুহূর্তে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। তো তখন বাসায় এখন নিয়ে আসলে উদ্ধার করলে তো আর আমি বারান্দায় রাখতে পারবো না, বাসার ভিতরে রাখলাম। প্রথম দিন তো আব্বু আম্মু খুবই রাগ যে না এরকম বিড়াল রাখা যাবে না কোনো কিছু। তো যাই হোক, পরে আমাদের 3 ভাই বোন আমরা আমাদের প্রেসারে পড়ে তারা কোনোভাবে রাজি হলো, বললাম যে না ওকে আমরা অ্যাডপশন দিয়ে দিব, দত্তক দিয়ে দিব। তো আপনি যেরকম আন্টির কথা বললেন যে আন্টি এখন খোঁজ খবর রাখে, এখন আমার আম্মু নিজেই দেখা যায় যে অসুস্থ হলো বা আমরা যদি একটু বাইরেও যাই, আম্মুই রান্না বান্না করেন, আম্মুই হচ্ছে গিয়ে ওদেরকে খাবার দাবার দিচ্ছেন। পরিবর্তন হয়, আপনি দেখা যায় যে ওদের সঙ্গে থাকতে থাকতে একটা পরিবর্তন চলে আসে। ওরা ওই মায়াটা ক্রিয়েট করে নেয় যে না আমি আমার জায়গাটা ক্রিয়েট করে নিচ্ছি। আপনি তারাও ভালোবাসাটা বুঝাতে জানে, যে তখনই হচ্ছে গিয়ে মানুষের মাঝে ওই পরিবর্তনটা আসে। এবং আমি পরিবর্তন দেখেছি আমার বাবা মায়ের মাঝে। আমরা যতটা না ভালোবাসাটা বুঝাতে পারি, আমরা হয়তো আই লাভ ইউ খুব টেক্সট করতে পারি, টাইপ করতে পারি, কিন্তু মন থেকে সত্যিকার অর্থে দেখানো, বুঝানো, বুঝতে পারা ওই মানুষটা সত্যিকার অর্থে। কুকুর বিড়াল আমি বারবার এগুলো মেনশন করছি মানুষের বলার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তাদের সাথে আপনি যদি সত্যিকার অর্থে মনটা খুলে 1 ঘন্টা স্পেন্ড করেন, একটা জিনিস দিয়ে দেখেন, আপনার জন্য আজীবন সে লড়বে। এই লড়াটা আর কে লড়বে? আপনি একটু লিস্টটা বানালে কাউকে পাবেন না, লিস্টটা না 0 থাকবে, তখন এমনি ভালোবাসা আসবে। একটা বিষয় অ্যাড করতে চাই আপু, সেটা হচ্ছে কি আজ থেকে 3 বছর আগে বঙ্গবাজারে আপনার হচ্ছে ফুলবাড়ির ওখানে আমরা একটা কুকুরকে রেস্কিউ করি, নাম হচ্ছে বঙ্গ। তো বঙ্গ আমাদের কাছে ছিল, যেহেতু বঙ্গবাজারের ওখান থেকে, তো আমরা হচ্ছে নাম দিয়েছি বঙ্গ। তো ওর পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল, তো সেটা আমরা সুস্থ করে দিই। প্রায় 4 মাস ছিল আমাদের কাছে। তো ওকে বন্ধাকরণ টিকা দিয়ে আবার ওর আগের জায়গায় ছেড়ে দিই। তো এত বছর আমরা খুঁজছিলাম যে ও কই, কারণ ওর এলাকা যেহেতু এটা, তো খুব সম্ভবত যেহেতু পুরান ঢাকা, ওদিকে দুপুরবেলা মানুষ থাকে, ওরা বের হয় না, রাতে বেলাও অনেক খুঁজেছি। তো কোনো একটা কারণে আমি আর সৌরভ ভাই আমাদের যে চেয়ারম্যান, আমরা দুজন মিলে পুরান ঢাকায় যাই। তো পুরান ঢাকায় গিয়ে ওখানে বিউটি লাচ্ছির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি আর কি, চা খাচ্ছি। হঠাৎ করে পিছন দিয়ে একটা কুকুর এসে হাত শুকতেছে, তাকিয়ে দেখি বঙ্গ। ও কিন্তু মনে রেখেছে যে না আজ থেকে 4 বছর আগে এরা আমাকে খাওয়াইছে, এরাই হচ্ছে আমার ট্রিটমেন্ট প্রোভাইড করছে। সে কিন্তু বলতে পারে না, কিন্তু এসে কিন্তু সে লেজটা নাড়ছে, তখনই আমি বুঝি আর আমরা তো চিনি ওকে। এসে পরে সে দেখা দিয়ে গেল, একটু আদর নিয়ে গেল আর কি। অনেক বড় পাওনা এই যে মানুষ হিসেবে, যে একটা অবলা প্রাণী সে আমাকে চিনতে পারছে, অবদানটা দিচ্ছে। আমার এগুলো শুনলে গুজ বাম্পস হয়, মানে এত বেশি ভালো লাগে। মানে এগুলো বইয়ের মতো ঘটনা, কিন্তু এগুলো চাইলে আপনার জীবনে আপনি না ইনক্লুড করতে পারেন। এর থেকে সুন্দর ভালো লাগা আসলে কিছু নেই। আমরা চাকরি বাকরি করছি, পড়াশোনা করছি, পিএইচডি করছি, দৌড়াচ্ছি টাকার পেছনে, কেন? ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য, যেগুলো অ্যাভেলেবল আশেপাশে আল্লাহ দিয়ে রেখেছেন। এখান থেকে ভালো থাকাটা খুব সহজ, আমরা চেষ্টা করে দেখতে পারি। এমএল ভাইয়ের কাছে একটু আসবো, যে সময় খুব আর বেশি বাকি নেই,
শেষ মুহূর্তে যদি বলি, যারা মানুষ কুকুর পালতে চাচ্ছেন, বাসায় নানা কারণে পালতে পারছেন না, অনেকে আসলেই সদিচ্ছা আছে কিন্তু বাসার রেস্ট্রিকশনের জন্য পারছে না, কিংবা ভাড়া বাড়ি, কিংবা আপনি তো বললেন যে মালিক পক্ষ হয়েও ভাড়াটিয়াদের সাথে ঝগড়া করে তারপর কুকুর রাখতে হচ্ছে, বিড়াল রাখতে হচ্ছে। এই প্রসঙ্গে আসলে তাদেরকে কি টিপস দেবেন যে তোমরা এটা অ্যাপ্লাই করো, এটা করো না, এভাবে একটা সমঝোতায় আসো কিংবা আমাদের কাছে আসো? তাদেরকে টিপস দিব আসলে সত্যি বলতে কি, আমি পেট পালার আগে তাদেরকে বলবো যে আপনারা আপনার গলিতে যারা থাকে তাদেরকে দিয়ে শুরুটা করুন, তাদেরকে শুরু করুন। কারণ ওই যে বললেন যে একটি প্রাণী আসলে আমাকে কি প্রতিদান দিবে বা আমার কাছে যে ভালোবাসছে সেটা কিন্তু সব মানুষ বুঝতে পারেন না। তো আশপাশ দিয়ে অনেক মানুষ হেঁটে যাবেন, যখন আপনি আদর করবেন এমন ভাবে পর্যায়ে করতে হবে যাতে কেউ বিরক্ত না হয়। যখন একটা পর্যায়ে গিয়ে মানুষগুলো না দেখবে, ইন্টারাকশনটা দেখবেন যে আচ্ছা বাহ, এই কুকুরটা তো তাকে আবার রিপ্লাই দিচ্ছে বা ইন্টারাক্ট করছে, আমি তো কখনো এরকম ভাবি নাই। তারপরে একটা পর্যায়ে গিয়ে তারা হয়তো আবেদন করতে পারে যে আঙ্কেল বা ভাইয়া আমি একটু কুকুর পালতে চাচ্ছি। তখন দেখা যাবে যে সে কিন্তু অলরেডি একটু মাইন্ডটা প্রিসেট হয়ে আছে, বাড়িওয়ালা বলেন বা অন্য যেই হোক। এটা একটা ওয়ে হতে পারে। তবে সবার আগে বলবো যদি কেউ নিতেই চান, আগে গিয়ে ডক্টরের সবকিছু দেখাক, যে দেখেন আমার ভ্যাকসিন দেওয়া, আমার সবকিছু প্রপারলি করা, আমি নিয়মিত দেখাই, কোনো সমস্যা হবে না এবং আমার এই কমিটমেন্ট আমি দিচ্ছি। খুব সত্যি, খুব সুন্দর করে বলেছেন। আসলে সবকিছু ব্যালেন্সড ওয়েতে করাটা খুব ইম্পর্টেন্ট। আদর যেমন তাদের কাছ থেকে নেওয়া যায়, সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে কিন্তু ভালোবাসাটা দেখিয়ে, তার এসেন্সটা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, ভালোবাসা দিয়ে সব অর্জন করা যায়। তাই আমাদের সময় একদম শেষ, আরো সময় থাকলে আরো লম্বা সময় ধরে কথা বলতাম। ছোট্ট করে অডিয়েন্সের উদ্দেশ্যে এক লাইনে কি বলবেন? এক লাইনে বলতে চাই, আগে প্রাণীদের প্রতি অনেক সহিংসতা হতো, কেউ দেখার ছিল না। এখন অনেক সংগঠন হয়েছে, এখন অনেক প্রাণী হয়েছে, নতুন করে আইন সংশোধন হচ্ছে, 1 বছরের মাঝেই নতুন গ্যাজেট চলে আসবে। তো আমি তাদের প্রতি বলতে চাই যে প্রাণীকে ভালো না বাসুন, অন্তত ওদের ক্ষতি না করুন। এমিল ভাই, থ্যাংক ইউ সো মাচ আজ সময় করে সময় দেওয়ার জন্য। জাহিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। বাকি কথা হচ্ছে অফ এয়ারে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। চারিদিকে যা ইচ্ছা তাই দেখতে দেখতে আমাদের চোখ যেন কেমন সয়ে গিয়েছে। তারপরে বলতে চাই, নিজের বা কারো কোনো স্বার্থে নিরীহ মানুষ অথবা যে কোনো প্রাণীকে কোণঠাসা করে হত্যা করা জঘন্যতম অপরাধ। এমিল ভাইয়ের স্ট্যাটাস সেদিন পড়লাম, খুব মনে ধরেছে কথাটা। আমি একটু আজকে বলতে চাই যে আমি পশুরূপে কোনো প্রাণী দেখিনি, কিন্তু পশুরূপে মানুষকে দেখেছি। আপনি মানুষ, আপনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আপনাকে ভালো খারাপের হিসেব দিতে হবে, সে আপনি যে ধর্মেরই হন না কেন। সো একা একা তো আর ভালো থাকা যায় না, সবাই একসাথে ভালো থাকা শিখে গেলে দুনিয়ার মতো সুন্দর জায়গা কিন্তু আর পাওয়া যাবে না। যে প্রাণীগুলো কথা বলতে পারে না কিন্তু আপনার আমার থেকেও বেশি বুঝে, ফিল করার ক্ষমতা রাখে, তাদেরকে একটু আদর করি, আদর করতে না পারলে অ্যাটলিস্ট ক্ষতি না করি, এটুকু আমরা চাইতেই পারি। দিস ইজ মেহজাবিন রিন্তি সাইনিং আউট ফর টুনাইট। সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।